আজকে যেটা হবে ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট। ঠিক আছে, প্রচুর বড় চ্যাপ্টার, সবগুলোই পড়বো, চেষ্টা করছি খুব সহজ করে বোঝানোর। হ্যাঁ, দেখো হ্যাঁ শোনা যাচ্ছে না? এবার দেখো তো, এবার শোনা যাচ্ছে? হ্যালো, এবার শোনা যাচ্ছে? দেখো তো, মানে বাইরে নয়েজ আসছে, তাই তো? এবার দেখো যেটা পড়বো আজকে ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট। এখানে প্রথম যেটা পড়বো, দেখো কি বলেছে, আমি একটু জুম করে নিয়ে দিলে সুবিধা হবে। কি বলছে দেখো, যে বলছে দেখো যে যে সফটওয়্যার বা প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কি বলেছে রো এবং কলাম ব্যবহার করে হিসাব নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট সফটওয়্যার বলে। তার মানেটা কি দেখো, তোমাকে আমি ওপেন করে দেখাচ্ছি। যদি সার্চ করি, দেখো এটা হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এখানে আমাদের কি কলাম রয়েছে এবং রো রয়েছে। দ্যাট মিন আমি এখানে আঁকিয়ে দেখাচ্ছি যে আমাদের যেটা এইভাবে থাকে, ঠিক আছে, সেগুলো হচ্ছে রো, আর যেগুলা লম্বালম্বিভাবে থাকে সেগুলো হচ্ছে কলাম। বোঝা গেল? তাহলে স্প্রেডশিট সফটওয়্যার কি? যে সফটওয়্যার প্যাকেজের মধ্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব নিকাশের বা ক্যালকুলেশনের কাজ করা যায় সেটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। ঠিক আছে, দেখো কি বলছে, এই স্প্রেডশিট সফটওয়্যারের সাহায্যে ডেটা কি করতে পারি, আমরা সংরক্ষণ করতে পারি, সংগঠন বিশ্লেষণ করা যায় এবং বিভিন্ন জটিল গাণিতিক হিসাব নিকাশ, অর্থনৈতিক পরিসংখ্যানিক হিসাব নিকাশ এবং বিভিন্ন চার্ট এবং গ্রাফের সাহায্যে তার উপস্থাপন করা যায়। মানে ডেটাগুলোর উপর ভিত্তি করে আমরা চার্ট গ্রাফ তৈরি করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই সেই ডেটা সংখ্যা সূচক হয়, যদিও স্প্রেডশিটকে আমরা বিভিন্ন আলফা নিউমেরিক, মানে কি আলফা নিউমেরিক মানে কি, কোনো নাম, ঠিকানা, তথ্য সঞ্চয় বা সংরক্ষণও করতে পারি। মানে যেখানে আমরা নাম্বার বা ক্যালকুলেশন পারপাস ছাড়াও সেখানে আমরা কি করতে পারি, কোনো টেক্সট টাইপের ডেটাও আমরা সেখানে সঞ্চয় করতে পারি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। এবার দেখো স্প্রেডশিটের ডেটা উপস্থাপন। স্প্রেডশিটে ডেটাগুলিকে পৃথক পৃথক কক্ষে, মানে পৃথক পৃথক কক্ষ বলতে সেল, এক একটা ঘরে, মানে প্রত্যেকটা এই একটা খোপ এটা একটা সেল, এই একটা খোপ এটা একটা সেল, মানে প্রত্যেকটা এক একটা কি ঘর বা সেল, কলাম দ্বারা সংগঠিত হয়। বেশিরভাগ স্প্রেডশিট সফটওয়্যার ডেটা বা তথ্যের উপর ভিত্তি করে তার ভিজুয়ালাইজেশন তৈরি করে দেয়। মানে আমাদের এই প্রত্যেকটা সেলে কী কী ডেটা রাখবো তার উপর ভিত্তি করে আমাদের কি দেখাবে, সেই জিনিসগুলোকে সুসংগঠিত মানে বা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে। বুঝতে পারলা? যেমন ধরে নাও আমাদের যদি এটা একটা স্প্রেডশিট হয়, এখানে আমরা বলতে পারি নেম, রোল, সেকশন, ক্লাস, তারপর ডেটাগুলো আমরা ইনপুট করতে পারি, তাহলে কি খুব সুন্দরভাবে টেবিলটা আমাদের দেখতে পাবো। বুঝতে পারলা? ওকে, এবার দেখো বলবা, হ্যাঁ অসুবিধা হলে আমাকে বলবা, আমি জিজ্ঞাসা করবো বুঝতে পেরেছো, তখন রিপ্লাই করবা, বুঝতে পারলে বলবা, না পারলে না বলবা। হ্যাঁ, এবার দেখো স্প্রেডশিট সফটওয়্যার যে সকল সুবিধা পাওয়া যায় সেগুলি হলো নির্ভুলভাবে অবিশ্বাস্য দ্রুততায় গণনা কাজ করা যায়, মানে খুব স্পিডে, খুব ভুল না করে খুব স্পিডে কোনো কাজ করা যায়। কোনো একটি বা একাধিক সংখ্যার পরিবর্তন করলে যোগফলটি স্বয়ংক্রিয়ভাবে নির্ভুলভাবে পরিবর্তন হয়। মানে মনে করো ক্যালকুলেশন করে রেখেছি, লাস্ট ঘরে আমরা হচ্ছে কোনো ফাংশন ব্যবহার করে সেই ক্যালকুলেশনটা করে রেখেছি, যদি কোনো ঘরে ডেটা চেঞ্জ করি অটোমেটিক তার যোগফল বা বিয়োগফল বা গুণফল অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো না এখানে আমি ওপেন করেছি, তোমাকে জুম করে দেখাচ্ছি। ধরো না এই ঘরে লিখেছি 50, এই ঘরে লিখেছি 20, এই ঘরে লিখেছি 30। আমি এর যোগফল করতে চাইছি, তাহলে ইকুয়াল টু সাম দিয়ে আমরা এটাকে কী করবো, টেনে দেবো, টেনে দিয়ে ব্র্যাকেট বন্ধ, এন্টার। তাহলে কি 100 আসলো। আমি যদি এখানে চেঞ্জ করে দিই 30,
দেখো অটোমেটিকলি আমাদের যোগফলটা পরিবর্তন হয়ে গেল, তাই না? তার মানে কি খুব স্পিডে কাজ করতে পারলাম, নির্ভুল হলো, এবং কি অটোমেটিক ডেটা যদি কোনো পরিবর্তন করি তার যোগফল বা তার হচ্ছে ক্যালকুলেশন অটোমেটিক চলে আসবে। বুঝতে পেরেছো? এবার দেখো, যে কোনো হিসাবকে ফাইল হিসাবে দীর্ঘদিন সঞ্চয় করে রাখা যায়। কমন বিষয়, আমরা এটাকে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীকালে ব্যবহার করতে পারি। প্রয়োজন অনুসারে পুরনো হিসাবের পরিবর্তনও করা যায়, মানে যেটা আমি একটু আগে দেখলাম যে কোনো যদি আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাকে আমরা পরিবর্তনও করতে পারি। এছাড়া কি, এছাড়া আমরা বিভিন্ন ফর্মুলা ও ফাংশন ব্যবহার করা যায়। এই জায়গাটা দাগ দিবা যে এক্সেলে কী কী ব্যবহার করা যায়, মানে ডেটা ইনপুট করা ছাড়া আমরা কি ব্যবহার করতে পারি, ফর্মুলা ব্যবহার করতে পারি, ফাংশনও ব্যবহার করতে পারি, যাতে বড় কোনো হিসাবের কাজ অল্প সময়ে করা যায়। মানে বড় বড় যদি কোনো ক্যালকুলেশন করতে চাই সেটা কি খুব অল্প সময়ের মধ্যে আমরা তার ফলাফল পেতে পারি। স্প্রেডশিট ব্যবহৃত তথ্য দ্বারা চার্ট, গ্রাফ ইত্যাদি তৈরি করা যায়। মানে মনে করো, ধরে নাও আমরা দেখলাম খেলা দেখছি, খেলা ধরে নাও MS ধোনি, ধরে নাও 6টা বলের মধ্যে যে ফার্স্ট বলে সে রান করেছে 2, সেকেন্ড বলে রান করেছে 4, থার্ড বলে রান করেছে ধরে নাও 6, আর ফোর্থ বলে রান করেছে ধরে নাও 1, বা এইভাবে 6টা বল হয়েছে। তো ধরে নাও আমি যদি গ্রাফ দ্বারা চিহ্নিত করি, ধরে নাও 2-এর গ্রাফটা এরকম হবে, 4-এর গ্রাফটা তার থেকে বড় হবে, 6-এর গ্রাফটা তার থেকে বড় হবে, 1-এর গ্রাফটা ছোট হবে। এবার মনে করো কোনো রান করেনি, তাহলে কি কোনো কিছু হলো না, তারপরের বলে 6 মেরেছে, তাহলে কি আবার এটা এরকম হবে। তাহলে দেখে বুঝতে পারবো যে কোন বলে কত রান করেছে, খুব সহজে আমরা দেখে ভিজুয়ালাইজ করে বুঝে নিতে পারবো। আচ্ছা, এবং দেখো কি বলেছে, প্রয়োজনে প্রিন্টারের সাহায্যে কাগজে প্রিন্টও নেওয়া যায়। আমরা চাইলে আমাদের যেটা আমরা করলাম ডিজিটাল ফরম্যাটটা, সেটাকে আমরা প্রিন্ট আউট করে বেরও করে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারিক প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে স্প্রেডশিট সফটওয়্যার প্রয়োগ করা হয়, যেমন স্যালারি শিট তৈরি। আমরা স্যালারি শিট তৈরি করব, সেখানে ধরনের স্প্রেডশিট ইউজ করতে পারি। বিভিন্ন কোম্পানি বা সংস্থা তাদের কর্মচারীর বেতন সংক্রান্ত তথ্য স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ করতে পারে। মানে কী কী পারপাসে ব্যবহার করতে পারি, একটা কোম্পানি রয়েছে XYZ কোম্পানি, তার ধরে নাও ম্যানেজারের কত স্যালারি, পিওনের কত স্যালারি, তারপরে ধরে নাও ক্লার্কের কত স্যালারি, প্রত্যেকটা ব্যক্তির স্যালারি ভিন্ন ভিন্ন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের স্যালারিটা ওই স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে কী করতে পারি, জমা করে রাখতে পারি এবং সেটাকে ক্যালকুলেশন পারপাসে ব্যবহারও করতে পারি। বুঝতে পেরেছো? এবার দেখো রেকর্ড বুক। অফিস বা আদালতে বিভিন্ন দস্তাবেজ রেকর্ড বুক আকারে বিভিন্ন স্প্রেডশিটে সঞ্চিত রাখা যায়। মানে কোনো তথ্য রয়েছে সেটা আমি জমা করব, যে মনে করো রাম নামে কোনো এক ব্যক্তি রয়েছে, সে হচ্ছে অফিসে কতদিন আসলো, 30 দিনের মধ্যে ধরে নাও 20 দিন আসলো, তো প্রত্যেক দিনে অ্যাটেন্ডেন্স আমরা এই স্প্রেডশিটের মধ্যে রাখতে পারি। অথবা XYZ নামে একটা ব্যক্তি রয়েছে, ধরে নাও সেখানে ধরে নাও তার হাজিরা দেওয়ার ব্যাপার রয়েছে, তো তার ধরে নাও 5টা হাজিরার মধ্যে সে 2 দিন উপস্থিত হলো। তাহলে এই সমস্ত ক্যালকুলেশনগুলো আমরা এক্সেলের মধ্যেও বা আমরা স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যেও করতে পারি। হলো? দেখো এগুলো সমস্ত জিনিস খুব সহজ আছে, তবুও আমি হালকা হালকা করে বলে দিচ্ছি। লেজার বুক, বর্তমানে বিভিন্ন অফিসের লেজার মেনটেন স্প্রেডশিটে খুব দ্রুতই সহজে করা যায়। লেজার মানে বলতে হিসাবপত্র নিকাশ, হ্যাঁ, মানে যেটা হচ্ছে ট্যালি সফটওয়্যার ব্যবহার করে করা হয়। যেমন মনে করো ডেবিট, ক্রেডিট, মানে অ্যাট লাস্ট মান্থের শেষে যে কত টাকা লাভ হলো, কত টাকা ক্ষতি হলো, বা কত টাকা আমরা আয় করলাম, কত টাকা ব্যয় করলাম, সেই সমস্ত জিনিসগুলো আমরা লেজার বুক হিসাবেও ব্যবহার করতে পারি এক্সেলকে। মার্কশিট তৈরি, স্প্রেডশিটের সাহায্যে বর্তমানে বিভিন্ন স্কুল কলেজের মার্কশিট খুব সহজেই তৈরি করা যায়। এতে সময় সাশ্রয়ী যেমন হয়, তেমনি বিভিন্ন তথ্য খুব নির্ভুলভাবে পাওয়া যায়। তাহলে এক্সেলে আমরা খুব সহজে প্রত্যেক স্টুডেন্টের নাম দিয়ে দিলাম, কোন সাবজেক্টে কত পেয়েছে দিয়ে দিলাম, তারপরে কি আমরা তার সাম বের করতে পারি, অ্যাভারেজ বের করতে পারি, পাস ফেল বের করতে পারি, সমস্ত কিছু খুব সহজেই ফর্মুলার সাহায্যে বা ফাংশনের সাহায্যে করতে পারি। এরপরে কি প্রেজেন্টেশন তৈরি। প্রেজেন্টেশন বলতে এই প্রেজেন্টেশনটা আলাদা, বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে স্প্রেডশিটে পাই বার চার্টের মাধ্যমে, যেমন শেয়ার মার্কেটের স্টক অ্যানালাইসিস, ইলেকশন প্রার্থীদের ভোট অ্যানালাইসিস, সঠিক চিত্র উপস্থাপনের মাধ্যমে বোঝানো যায়। মানে কি দেখবা এখানে ব্যাপারটা কীরকম, যে স্টক মার্কেটে কী হয়, গ্রাফটা এইভাবে উঠে, হ্যাঁ, এইভাবে উঠে নামে, এইভাবে উঠে নামে।
তাহলে উপরে উঠলে বুঝতে পারছি যে লাভ হচ্ছে, নিচে নামলে বুঝতে পারছি যে লস হচ্ছে। তাহলে আমরা দেখেই ভিজুয়ালাইজ করতে পারবো যে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তো খুব সহজেই আমরা চার্ট বা গ্রাফের মাধ্যমে তথ্যগুলোকে রিপ্রেজেন্টও করতে পারি। বুঝতে পারলাম? এবার দেখো, এমন কিছু জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার পরিচয় দেওয়া হলো। 70 দশকের শেষের দিকে, 70 দশকের শেষের দিকে অ্যাপেল কোম্পানি সর্বপ্রথম, তাহলে কোন কোম্পানি? অ্যাপেল কোম্পানি, দাগ দাও, স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে, যার নাম হচ্ছে ভিসি ক্ল্যাক। ঠিক আছে, এই নামটা মনে রাখবা। এর পরবর্তীকালে লোটাস, দাগ দাও এখানে, 1 2 3 বা 1 2 3 নামক একটি স্প্রেডশিট সফটওয়্যার বাজারে আসে। তাহলে ভিসি ক্ল্যাকের পরে কোন সফটওয়্যার বাজারে আসে? লোটাস। লোটাসের কোন ভার্সন? 1 2 3 ভার্সন বাজারে আসে। বর্তমানে যে সকল স্প্রেডশিট সফটওয়্যার জনপ্রিয়, মানে এখনকার দিনে যে সমস্ত স্প্রেডশিট জনপ্রিয় ও বহুল ব্যবহৃত হচ্ছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এমএস এক্সেল, ওপেন অফিস, গুগল শিট। তাহলে এগুলো হচ্ছে খুব জনপ্রিয় কিছু স্প্রেডশিট সফটওয়্যার, যার মধ্যে বেশিরভাগটা মানুষ আমরা এটা ইউজ করি। আর হচ্ছে যদি অনলাইনে কোনো কাজকর্ম করি তখন আমরা গুগল শিট ইউজ করি। ওপেন অফিসটা হলো ফ্রি, ঠিক আছে, বা এটা আরেকটা রয়েছে লিব্রি অফিস, এগুলো হলো ফ্রি। তাহলে কোশ্চেনগুলো ক্লিয়ার। আমি এখান থেকে 3টা কোশ্চেন বলছি যে প্রথম স্প্রেডশিট সফটওয়্যারের নাম কি, প্রথম স্প্রেডশিট সফটওয়্যারের পরে কোন স্প্রেডশিট সফটওয়্যার মার্কেটে আসে, এখন জনপ্রিয় কিছু স্প্রেডশিট সফটওয়্যারের নাম কি। বোঝা গেল? আচ্ছা, চলো এগুলো দাগ দিবা। হ্যাঁ, এবার দেখো কি বলেছে, মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল সমগ্র বিশ্বে সবচেয়ে বেশি এবং বহুল ব্যবহৃত স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে এমএস এক্সেল হলো সর্বাধিক জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 1995 সালে, দাগ দেবা, মাইক্রোসফট কর্পোরেশন অফিস 95 প্যাকেজের সঙ্গে সর্বপ্রথম এমএস এক্সেল ব্যবহার শুরু করে। পরবর্তীকালে এমএস এক্সেলের বিভিন্ন উন্নত ভার্সন বা সংস্করণ বাজারজাত হয়, মানে মার্কেটে আসে। বর্তমানে এক্সেল 2007, এক্সেল 2010, এক্সেল 2013, এক্সেল 2016, এক্সেল 2019, এক্সেল 2021, মানে এতগুলো ভার্সন রয়েছে আমাদের মার্কেটে আছে। তার মধ্যে কিছু কিছু, মানে প্রত্যেকটা ভার্সনের মধ্যে কিছু কিছু মেজর চেঞ্জ রয়েছে, খুব বড় চেঞ্জ নেই, কিন্তু সবগুলোতেই মোটামুটি একই কাজ করা যায়। তো আমার কাছে যেটা আপডেটেড ভার্সন রয়েছে এক্সেল 2010 রয়েছে, আর এর আগের সিলেবাসে, তোমাদের আগের সিলেবাসে ব্যবহার করা হতো এক্সেল 2007। তো আমি আবার আওয়াজ আসছে, কি রকম আওয়াজ আসছে গো? হেডফোনের মুশকিল তো। দাঁড়াও, এবার দেখো তো, এবার এবার আচ্ছা, আসলে সঙ্গে সঙ্গে নক করবা। হ্যাঁ, আচ্ছা, দেখো আমি যেটা বললাম যে এখন আমার কাছে লেটেস্ট ভার্সন রয়েছে এক্সেল 2010, আর আগের ভার্সনে, মানে আগের সিলেবাসে ইউজ করা হতো এক্সেল 2007। হলো, সংস্করণগুলি বাজারে প্রচলিত আছে। এর মধ্যে এক্সেল 2007 ও 2010 সংস্করণগুলি দুটি বেশি ব্যবহৃত হয়, মানে এগুলো সব থেকে বেশি ব্যবহার করা ভার্সন। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল 365 বা 365 সংস্করণগুলি কিছু কিছু প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে, মানে এটাও আরেকটা ভার্সন যার মধ্যে গোটা অফিস প্যাকেজটাই চলে আসে। ঠিক আছে, এটা এখনও কিছু কিছু প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। এমএস এক্সেল সফটওয়্যারের সাহায্যে বিপুল পরিমাণ তথ্য সঞ্চয়, খুব সহজে ফর্মুলা বা সূত্র ও ফাংশন ব্যবহার করে সব ধরনের গাণিতিক পরিগণনা, তথ্য ব্যবস্থাপনা এবং তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনায় নিখুঁতভাবে চার্ট বা গ্রাফ তৈরি করে ইত্যাদি ছাড় আরও অনেক জটিল কাজও সহজে সমাপন করা যায়। মানে চার্ট, গ্রাফ খুব সহজে আমরা, মানে অ্যাট্রাকটিভভাবে তুলে ধরতে পারি আমাদের যে কারো কাছে। ওকে, এক্সেলের সুবিশাল পৃষ্ঠা, কলাম, সারিভিত্তিক সেলে বিন্যস্ত হওয়ার ফলে এখানে বিভিন্ন শ্রেণীবিন্যাস করে তথ্য বিশ্লেষণ করা যায়। এটা শ্রেণীবিন্যাস হবে না, শ্রেণীবিন্যাস হবে। হ্যাঁ, এটা বিশ্লেষণ করা যায় বলে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামও বলা হয়। তাহলে কি স্প্রেডশিটকে আরেকটা কি নামে পরিচিত? স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম নামেও পরিচিত। ওকে, আচ্ছা, বাইরের কি আওয়াজ আসছে? বাইরের
স্কিল, দাঁড়াও একটু। আচ্ছা, এই জায়গাটা বুঝতে পারলাম যে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম মানে কি? ওটা কি বলেন, সন্নিবেশ না এটা শ্রেণী বিন্যাস হবে। হ্যাঁ, ভালো মতো বুঝো। এই জায়গাটা আমি আবার বলছি, এই জায়গাটা দেখো, এখান থেকে এক্সেলের সুবিশাল পৃষ্ঠা কলাম সারিভিত্তিক সেলে বিন্যস্ত হওয়ার ফলে এখানে বিভিন্ন তথ্য শ্রেণী বিন্যাস করে তথ্য বিশ্লেষণ করা যায় বলে একে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম বলা হয়। এটা হলো শ্রেণী বিন্যাস, শ্রেণী বিন্যাস লাগো, শ্রেণী বিন্যাস। ঠিক আছে, মানে কি খুব সহজে আমরা কোনো কিছুকে গ্রাফিক্যাল ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই জন্য বলছি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এবার মনে করো, জাস্ট এক্সাম্পল ধরো যে তুমি কতদিন স্কুলে প্রেজেন্ট ছিলে, ধরো না তুমি যদি দেখতে চাও ক্লাস 11-এ তোমার কতদিন প্রেজেন্ট ফার্স্ট সেমিস্টারে, তাহলে কি তোমাকে তাহলে প্রত্যেকটা ডেটা ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে। তুমি এদিন এসেছো, এদিন আসোনি, তাহলে প্রত্যেকটা ডেটা চেক করে তারপরে তুমি বুঝতে পারবা, প্রত্যেকের সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে। তার থেকে খুব সহজ উপায়, তুমি সেটাকে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করলা, তুমি দেখেই বুঝতে পারবা যে তোমার গ্রাফ যদি ধরো না এরকম হয়ে থাকে আর কোনো বান্ধবীর গ্রাফ যদি এরকম হয়ে থাকে, তাহলে তোমারটা বেশি রয়েছে প্রেজেন্ট, তোমাকে সব ডেটা দেখতে হলো না, খুব সহজেই আমরা বুঝতে পারলাম। সেটাই বলেছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম ও বলা হয় একে। ঠিক আছে, ওকে। এবার দেখো ওপেন অফিস স্প্রেডশিট, মানে এগুলো হলো ভাগ, এগুলো হলো পড়তে হবে একটু, এখানে অনেক কিছু দেওয়া রয়েছে। এই স্প্রেডশিট সম্পূর্ণভাবে বিনামূল্যে পাওয়া যায়, দেখ দিবা। তাহলে ওপেন অফিস স্প্রেডশিটটা কি ফ্রি, একদম ফ্রি, কিন্তু এমএস এক্সেলটা যে মাইক্রোসফটের যেটা রয়েছে সেটা কিন্তু পেড। ঠিক আছে, আচ্ছা। ডকুমেন্ট সম্পাদনা, স্প্রেডশিট তৈরি, প্রেজেন্টেশন ও ড্রয়িং এর জন্য ওপেন অফিস বিশেষ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। এতে বিভিন্ন টেমপ্লেট, ফর্ম, উইজার্ড, দাগ দিবা এটা, বিভিন্ন টেমপ্লেট, ফর্ম, উইজার্ড ইত্যাদি পাওয়া যায়, যা ব্যবহার করে খুব সহজেই আমরা খুব দ্রুত বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি, প্রেজেন্টেশন ইত্যাদি করতে পারি। নিচে বিভিন্ন প্রকার ওপেন অফিসের নাম, তাদের মধ্যে তৈরি বিভিন্ন প্রকার ডকুমেন্টের ধরন ও তাদের এক্সটেনশন দেওয়া হলো। আচ্ছা, এক্সটেনশন তোমাদেরকে বুঝিয়েছিলাম, এক্সটেনশন কি? টাইটেল, রাইট, একদম একদম। তাহলে এক্সটেনশন তো তোমার বোঝা আছেই। ধরন বলতে কি প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন হবে, কম্পিউটারে প্রত্যেকটা তো সেম হবে না, সেটা হচ্ছে ধরন। বুঝতে পারলা? যেমন তুমি নিজে বুঝে দেখো, পেন্ট একটা আলাদা, ওয়ার্ড একটা আলাদা, তারপরে মনে করো ফটোশপ যেটা রয়েছে সেটা একটা আলাদা। ঠিক আছে, তারপরে মনে করো তুমি গেম খেলছো, সেটা আলাদা। প্রত্যেকটা কি একই না, প্রত্যেকটা আলাদা। এটুকুনি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ওপেন অফিস, এখানে দেখো একটু মিস্টেক রয়েছে, তুমি ইংলিশ নামটাই ফলো করো, একটু ঠিক করে নাও। লেখো, দেখে নাও, ওপেন অফিস ডটের পরে লেখো রাইটার, ওপেন অফিস ডট রাইটার ওআরজি, এভাবে লিখো। এভাবে লেখো, দাদা 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 দাদা, এভাবে বলছি, দাঁড়াও, এভাবে লেখো ওপেন অফিস, দেখেছো? ঠিক আছে, ডটের পরে ওআরজি, ঠিক আছে, তারপরে হবে রাইটার, WRI ডবল টি আর হবে না, রাইটার নামটা, রাইটার। এক মিনিট দেখিনি, ওপেন অফিস রাইটার ওআরজি, নাম ওপেন অফিস WRITER করে রাখো। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে এটার নাম কি, ওপেন অফিস ওআরজি রাইটার। ঠিক আছে, এটার নামটা এখানে ঠিক আছে, কিন্তু ইংলিশে ভুল আছে। এর মাধ্যমে বিভিন্ন প্রকার চিঠি টাইপ, আমরা বিভিন্ন প্রকার চিঠি টাইপ করতে পারি। প্রধান ইন্টারফেস হলো ডকুমেন্ট এডিটিং, এডিটিং কি বলছি, ডকুমেন্ট এডিটিং এরিয়ার সাদা অংশ, যেখানে টেক্সট টাইপ ও এডিট করা যায়, ফর্ম তৈরি, রিপোর্ট তৈরি ইত্যাদি খুব সহজেই করা যায়। এই ফাইলগুলির এক্সটেনশন নাম হলো, দেখো ওখানে অনেকগুলো এক্সটেনশন নাম রয়েছে, তো
মুখস্থ রাখার চাপ, তার মধ্যে যেগুলো জনপ্রিয় আমারও যেগুলো জানা রয়েছে, এই দুটো সম্পর্কে আমার জানা নেই এটা কিসের এক্সটেনশন, ঠিক আছে। মেবি এটা হচ্ছে এই ওপেন অফিসের এক্সটেনশন। এছাড়া ডট ডিওসি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আগের ভার্সনের 2003 ভার্সনের এক্সটেনশন, আর ডট ডিওসিএক্স হলো 2007 থেকে আপার লেভেলের ভার্সনের এক্সটেনশন। এটাও আমার জানা নেই কি। ডট টিএক্সটি হলো নোটপ্যাডের এক্সটেনশন, ডট এইচটিএমএল হলো ওয়েব পেজ তৈরি করার এক্সটেনশন। তো এক্সটেনশন নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে মেবি, কারণ কোশ্চেন এই ধরনের রয়েছে, বুঝতে পারলা? তো যে কটা পারো মুখস্থ করে নিও, বোঝা গেল? স্যার বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে, এবার দেখো ওপেন অফিস ওআরজি ক্ল্যাক CALC, এখানে দেখো মিস্টেক রয়েছে। ওপেন অফিস ডট, এইখানে এর আগে হবে ওআরজি হবে এখানে, ঠিক আছে। আচ্ছা এবার কি, আচ্ছা এটা এটা বুঝতে পারলে, এটা মানে মাইক্রোসফট, তুমি কি বেসিক শিখেছো কোথাও, বা তুমি তো মনে করছো কোথাও? হ্যাঁ হ্যাঁ তাহলে এক্সেল শিখেছি। হ্যাঁ এক্সেল শিখেছো, এবার আমি বলছি মাইক্রোসফট ওয়ার্ড শিখেছো। হ্যাঁ তাহলে এই ওয়ার্ডটাই হচ্ছে ওপেন অফিস, মানে যেখানে আমরা ডকুমেন্ট টাইপ করতে পারি, ডকুমেন্ট এডিট করতে পারি, সেটাই হচ্ছে ওপেন অফিস। আর হচ্ছে ওপেন অফিস ওয়ার্ডজি ক্ল্যাকটা হচ্ছে কি এক্সেল, মানে এক্সেল টাইপের যে সমস্ত কাজগুলো হয় সেটা এখানে করতে পারি। দেখো কি বলেছে, স্প্রেডশিটে যে কোনো ধরনের গাণিতিক হিসাব নিকাশ, গ্রাফ, চার্ট তৈরি, মার্কশিট, বাজেট, স্যালারি শিট বা যে কোনো ধরনের সরল ডেটাবেস তৈরিতে এই সফটওয়্যার ব্যবহার করা হয়, ঠিক আছে। যে খুব সহজ সহজ জিনিসগুলো যখন আমরা মার্কেট তৈরি করব, কোনো বাজেট তৈরি করব, হ্যাঁ তারপরে ধরো না কোনো ক্যালকুলেশন রিলেটেড কাজ করব, তখন আমরা ওপেন অফিস ওয়ার্ডজি ক্ল্যাক ব্যবহার করে থাকি। এই ধরনের সফটওয়্যারের ফাইল এক্সটেনশন হলো ডট এসএক্সি, ডট ডিবিএফ আর ডট এক্সএলএস হলো মাইক্রোসফট এক্সেলের 2003 ভার্সনের, আর ডট এক্সএলএসএক্স হলো তার আপার ভার্সনের, ঠিক আছে। কিন্তু এটা এটা হয়তো ভুল দেওয়া আছে, এটা এখানে হবে না, ঠিক আছে, এটা ভুল দেওয়া আছে। আর ডট সিএসভিটা হচ্ছে যদি মনে করো এই ফরম্যাটটা তখন আসে, তোমার মনে করো কন্ট্যাক্টটাকে তুমি তোমার মোবাইলে যতগুলো কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্টটাকে তুমি সেভ করবা, ঠিক আছে, সেভ করে অন্য মোবাইলে ট্রান্সফার করবা, তখন ডট সিএসভি ফরম্যাটটা আসে, ঠিক আছে। আর বাদ বাকি দুটো ফরম্যাট সম্পর্কে আমার জানা নেই, কোনো একটা ফরম্যাট হবে তো এগুলো দেখতে হবে, নামগুলো মনে রাখতে হবে। এছাড়া ওপেন অফিস ক্ল্যাক তৈরি করা স্প্রেডশিটের ডিফল্ট হিসাবে, আচ্ছা যদি ওপেন অফিস ক্ল্যাকে আমরা যদি কোনো কাজ করি তার ডিফল্ট এক্সটেনশন হলো ডট ওডিএস। যদি আমরা এই সফটওয়্যারের উপর কাজ করি তার এক্সটেনশন কি হবে, ডট ওডিএস, বুঝতে পারলা? এখানে সেভ করা যায়। আর এমএস অফিস মানে মাইক্রোসফট অফিস যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেলের এক্সটেনশন হবে এগুলো, ডট এক্সএলএস আর ডট এক্সএলএসএক্স, মানে লাস্টে শুধু এক্স যুক্ত হচ্ছে। মাথায় রাখবা যে মাইক্রোসফট অফিসের 2003 পর্যন্ত মানে তার নিচের ভার্সনগুলোতে ডট এক্সএলএস ব্যবহার করা হতো, মানে এক্স যুক্ত থাকবে না, প্রত্যেকটার সাথে এক্স যুক্ত হবে না। আর 2003 উপর ভার্সনগুলো মানে 2007 থেকে প্রত্যেকটাতে লাস্টের দিকে এক্স যুক্ত হবে, বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো ওপেন অফিস ওআরজি ইমপ্রেস, এটা ঠিক রয়েছে। এটা কি, ওপেন অফিস ওআরজি ইমপ্রেস ব্যবহার করে আমরা ধাপে ধাপে বিভিন্ন প্রকার তথ্য নিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে পারি। যে পাওয়ার পয়েন্টে যে প্রেজেন্টেশন হয় সেম টু সেম কাজ আমাদের ইমপ্রেসের মধ্যে করতে পারি। এমএস পাওয়ার পয়েন্টের মতো সেই প্রেজেন্টেশন মাল্টিমিডিয়া উপাদান যোগ করতে পারি, মানে ছবি, গ্রাফিক্স, ভিডিও যোগ করতে পারি। এর মাধ্যমে তৈরি প্রেজেন্টেশন বিভিন্ন ফাইল ফরম্যাটে সেভ করা যায়। আমরা হচ্ছে যেটা এক্সটেনশন হয় বিভিন্ন ফরম্যাটে আমরা সেভ করতে পারি, যেমন মনে করো ভিডিও ফরম্যাটে সেভ করতে পারি আমরা হচ্ছে ডট জিআইএফ বলে একটা ফরম্যাট রয়েছে, মানে দেখবা দেখেছো কিনা কোনো ছবি সেটা মুভমেন্ট করছে তার ফরম্যাট হয় ডট জিআইএফ, ঠিক আছে। তাহলে বুঝতে পারলা, তাহলে এই সমস্ত প্রত্যেকটা ফরম্যাটে আমরা সেভ করতে পারি, চাইলে আমরা সেটাকে পিডিএফ ফরম্যাটেও সেভ করতে পারি, ঠিক আছে। আর ডিফল্ট ফরম্যাট হলো ডট এক্সএক্সআই, এটা মানে ইমপ্রেসের ডিফল্ট ফরম্যাট হলো ডট এসএক্সআই।
তবে এটিকে পাওয়ার পয়েন্টে ডট পিপিটি বা পিপিটিএক্স আমরা নামে আর এক্সটেনশন নামে চিনি। ও স্টার অফিস ইমপ্রেসে এটা আরেকটা সফটওয়্যার, এখানে ডট এসডিডি ফরম্যাটে সেভ করা। তাহলে প্রত্যেকটা এক্সটেনশনটা খুব ইম্পর্টেন্ট, যে কোনটার কি কি এক্সটেনশন রয়েছে সেই এক্সটেনশনগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এবার দেখো ওপেন অফিস ওআরজি ড্র মানে বুঝতে পারছি যেখানে ছবি ফবি আঁকানো যাবে। ওপেন অফিস ওআরজি ড্র এর মাধ্যমে মাউসের সাহায্যে বিভিন্ন প্রকার ছবি এঁকে কোনো গ্রাফিক্স তৈরি করে সেগুলিকে বিভিন্ন ইমেজ ফরম্যাটে সেভ করা যায়। কোনো ছবি আঁকালাম, সেটাকে ইমেজ ফরম্যাটে আমরা সেভ করতে পারবো। এই সমস্ত ইমেজ পরে ডকুমেন্ট, প্রেজেন্টেশন বা ওয়েবসাইট ব্যবহার করা যায়, মানে যেগুলো ছবি টবি আঁকাবো সেগুলো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বা ওয়েবসাইটেও যুক্ত করতে পারবো। এর এক্সটেনশন যেটা রয়েছে এটি s.sdx ও .sda ফরম্যাটে ফাইলে সেভ করা যায়। তবে বিভিন্ন ফরম্যাটে ইমেজ এক্সপোর্ট করতে পারে, তার মধ্যে .jpg, bmp, .gif যেটা একটু আগেই বললাম, এই সমস্ত ফরম্যাটগুলো রয়েছে। বুঝতে পারলা? তাহলে প্রত্যেকটা আমাদের এক্সটেনশনের নাম আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এবার দেখো রয়েছে হচ্ছে গুগল শিটও একটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার, যেটা অনলাইনের মাধ্যমে আমরা ইউজ করতে পারি। কি বলেছে দেখো, গুগল শিট হলো বর্তমানে বিনামূল্যে ব্যবহারে একটি জনপ্রিয় স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। দাগ দাও, বুঝতে পারছো না? এবার হ্যাঁ, এই লাইনটা দাগ দাও। হ্যাঁ, গুগল শিট হলো বর্তমানে বিনামূল্যে ব্যবহারে একটি জনপ্রিয় স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। দাগ দাও। হ্যালো, এটি এখানে দেখতে পাবে, এটি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার বা অ্যান্ড্রয়েড বা আইওএস প্ল্যাটফর্মে গুগল শিট অ্যাপে অ্যাক্সেস করা যায়। মানে যদি আমরা গুগল শিটকে অ্যাক্সেস করতে চাই তাহলে কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার হতে হবে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও ব্যবহার করতে পারবো, এবং আইওএস যে মোবাইল ফোনগুলো রয়েছে মানে অ্যাপেলের মোবাইল ফোনগুলোতেও আমরা এই গুগল শিটটাকে অ্যাক্সেস করতে পারবো বা ব্যবহার করতে পারবো। এতদূর ক্লিয়ার? আচ্ছা, এছাড়া ব্ল্যাকবেরি মোবাইলও অ্যাক্সেস করা যায়। এখন আর ব্ল্যাকবেরি মোবাইল ফোন নেই, ব্ল্যাকবেরি কোম্পানি বন্ধ হয়ে গেছে, লাইনটা দেওয়ার কোনো মানে নেই। তবে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে অবশ্যই একটি নিজের গুগল অ্যাকাউন্ট থাকতে হবে, মানে জিমেল অ্যাকাউন্ট তোমার থাকতে হবে, তারপরেই তুমি এই গুগল শিটকে ব্যবহার করতে পারবা, তাছাড়া তুমি গুগল শিটকে ব্যবহার করতে পারবা না, ঠিক আছে? তাই আমরা লিখতে পারি গুগল শিট হলো গুগল দ্বারা সরবরাহ করা একটি বিনামূল্যের ওয়েব ভিত্তিক স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। এটা কি আমরা হলো ওয়েবসাইটের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে পারি, মানে ব্রাউজারে গিয়ে টাইপ করে আমরা গুগল শিটকে অ্যাক্সেস করতে পারি, সেই জন্য এটা কি বলছে, বিনামূল্যে ওয়েব ভিত্তিক এটা স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। গুগল শিট প্রত্যেক ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের তথ্য সম্পাদনা, সংগঠন ও বিশ্লেষণ করার সম্পূর্ণ অনুমতি দেয়। মানে সেটাকে আমরা হচ্ছে কি করতে পারি, সেখানে তথ্য ইনসার্ট করতে পারি, তথ্য এডিট করতে পারি, চাইলে সেটাকে আমরা হচ্ছে ম্যানিপুলেশনও করতে পারি। শুধু তাই নয়, এখানে একাধিক ব্যবহারকারী রিয়েল টাইমে ফাইলগুলি সম্পাদনা, প্রয়োজনীয় ফাইল তৈরি এবং ফরম্যাট করতে পারে। মানেটা কি, মানেটা বুঝো, যে এটা তো অনলাইনে কাজ হচ্ছে, তাই না? এটা অনলাইনে কাজ হচ্ছে। এবার মনে করো এই লিঙ্কটা তুমি আমাকে শেয়ার করলা, তুমি তৈরি করছো, আমাকেও শেয়ার করলা, তুমি যেগুলা তথ্য আপডেট করবা এট এ টাইমে সেগুলো আমিও দেখতে পারবো, চাইলে আমিও সেখানে কোনো তথ্য এডিটও করতে পারবো। কিন্তু তার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট দুটো জিনিস ভালো মতন বুঝো। ধরে নাও XYZ আমাদের হচ্ছে একটা জিমেল আইডি রয়েছে, ঠিক আছে? সেই জিমেল আইডিটা তোমার কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইল ফোনে খোলা রয়েছে, সেম টু সেম আমার এখানেও খোলা রয়েছে। দ্যাট মিন আমরা দুজনই এটার উপরে কাজ করতে পারবো। এটুকুনি বুঝতে পারলাম? মানে কাজ করতে পারবো ইন দ্য সেন্স সেখানে আমরা ডেটা ইনসার্ট করতে পারবো এবং এডিটও করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার মনে করো শুধু ধরো তোমার দিশা নামে কোনো জিমেল আইডি রয়েছে, তুমি সেখানে তৈরি করছো, কোনো এক্সেল ফাইল তৈরি করছো, তুমি তার লিঙ্ক আমাকে শেয়ার করে দিলা।
সেখানে আমি শুধু দেখতে পারবো তুমি কি কাজ করছো, সেখানে কিন্তু আমি কোনো এডিট করতে পারবো না। বোঝা গেল দুটার মধ্যে ডিফারেন্সিয়েটটা কি? হুম। তাহলে এই জিনিসটা বলেছে। মনে করো তোমাকে আমি বললাম যে দিশা তুমি হচ্ছে নেম ঘরে রামের নাম অ্যাড করো এবং রামের মার্কসগুলো অ্যাড করো। তুমি আমাকে লিঙ্ক শেয়ার করে দিয়েছো, আমি একটা টাইমে দেখতে পাচ্ছি যে তুমি সেখানে কাজগুলো করছো। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এবার কি বলেছে, এখানে ব্যবহারকারীর অন্য অন্য সহযোগকারী দ্বারা সহযোগীর দ্বারা করা গুগল শিটে প্রত্যেকটি পরিবর্তন অনলাইনে দেখতে পারে, যেটা একটু এখনই বললাম, এবং সমস্ত রকম পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্ভারে সংরক্ষিত হয়। মানে তুমি যে সমস্ত কাজগুলো করছো যখন সেভ করছো, অটোমেটিকলি সেটা গুগল সার্ভারে আপডেট হয়ে যাচ্ছে। বুঝতে পারলা? হুম। এবার কি, গুগল শিটে একটি সাইড বার চার্ট অংশ আছে, যেটি প্রত্যেক সহযোগীকে তার সম্পাদনা নিয়ে আলোচনা করতে ও নির্দিষ্ট পরিবর্তনগুলির জন্য সুপারিশ করার সুবিধা প্রদান করে। মানে একটা অংশ রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের আমরা পরিবর্তন করতে পারি। গুগল শিটে অনলাইন সম্পাদনা করার অনুমতি দেয়, এই এখনই দেখলাম। সেক্ষেত্রে ডেস্কটপের জন্য ব্যবহারকারীকে, ভালো মতো বুঝো, ডেস্কটপ মানে কম্পিউটারের জন্য বা ল্যাপটপের জন্য ব্যবহারকারীকে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। ক্রোম ব্রাউজার যদি আমরা ল্যাপটপে ব্যবহার করতে চাই বা কম্পিউটারে ব্যবহার করতে চাই। এবং গুগল শিট অফলাইন সম্পাদন করার জন্য, মানে আমাদের যদি নেট ছাড়া সেটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে গুগল ডক্স অফলাইন, কি নামটা কি, গুগল ডক্স অফলাইন আমাদেরকে ব্যবহার করতে হবে। সেটা কি, ক্রোম এক্সটেনশনটি ইনস্টল করতে হবে। এটা একটা এক্সটেনশন যেটা ইনস্টল করে আমরা সেটাকে অফলাইনেও ব্যবহার করতে পারি। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, আবার মোবাইলের ক্ষেত্রে গুগল শিট মোবাইল অ্যাপ, মানে যদি মোবাইলে ব্যবহার করতে চাও, প্লে স্টোরে যাবা, দেখবা গুগল শিট একটা অ্যাপ রয়েছে, সেটাও ব্যবহার করতে পারো, করতে হবে, যা অ্যান্ড্রয়েডে উপলব্ধ রয়েছে। আর আইওএস মোবাইলে অফলাইন সম্পাদনা সমর্থনও করে। মানে আইওএসের ক্ষেত্রেও তুমি এই গুগল শিটটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারো, মানে আইওএস বলতে অ্যাপেলের মোবাইল ফোনের ক্ষেত্রে। এবার কি দেখো, গুগল শিট অ্যাপ্লিকেশনটি এমএস এক্সেল ফরম্যাটের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে এমএস এক্সেলে যা কাজ করা যায় এখানেও সেম টু সেম একই কাজ করা যায় এবং একই জিনিস। এখানে ওয়ার্কশিট, এখানে কি দেখো দাগ দিবা, এটা ওয়ার্কশিট, সেল, রো, কলাম একই রকমভাবে দেখা যায় এবং ফাংশন ও সূত্রগুলি প্রায় একই রকমভাবে কাজ করে। মানে প্রত্যেকটা ফাংশন, ফর্মুলা, হ্যাঁ, রো, কলাম যা যা রয়েছে সবগুলো যেমন এক্সেলেও কাজ করে, সেম টু সেম গুগল শিটও সেম একইভাবে কাজ করে, সেখানে কোনো পরিবর্তন নেই। তবে এর ফাইলের যে এক্সটেনশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে, একটু আগে বললাম, ডট এক্সএলএস, ডট এক্সএলএসএক্স, ডট এক্সএলটিএক্স, এই সমস্ত নামগুলো রয়েছে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। বোঝা গেল? বুঝতে পারলা? ওকে, এবার আমাকে বলো, আরো একটু আগাবো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো, স্যার, হ্যাঁ বলো। বলুন আপনি ক্লাস কখন শুরু করছেন? 7:30। ও আচ্ছা আচ্ছা। তোমার মাকে তো ফোন করে জানিয়েছি, 7:15 জানিয়েছি। হ্যাঁ, মাকে বললাম, মা চলে গেছিল ঘুরতে, আমি কি যে করি। এই দিনগুলো একটু স্যার, দেখো। পুরো পাঠিয়ে দিন। হ্যাঁ পাঠাবো অবশ্যই, ওই জন্য তো রেকর্ড করা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আরেকটু পড়াই। দেখো এবার কি বলেছে, ক্রিয়েটিং ওয়ার্কবুক, মানে কি করে আমরা একটা ওয়ার্কবুক তৈরি করতে পারি। ওয়ার্কবুক তৈরি করার আগে আমি দুটো জিনিস বলছি, দুটো নাম মাথায় রাখবা, ঠিক আছে? একটা হচ্ছে ওয়ার্কবুক, আর একটা হচ্ছে ওয়ার্কশিট। দুটো নাম ভালো মতন বুঝো। তোমাদের কাছে বই রয়েছে, তাই তো? তাহলে গোটা বইটা হচ্ছে ওয়ার্কবুক, বইয়ের মধ্যে এক একটা পেজ রয়েছে, তাই তো? সেটা হচ্ছে ওয়ার্কশিট। ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি, লক্ষ্য করো, এই যে এমএস এক্সেল, এটা আমি এমএস এক্সেল কেটে দিচ্ছি। দেখো, মানে নর্মালি যখন তুমি এমএস এক্সেল ওপেন করবা তখন অটোমেটিকলি ওয়ার্কশিট চলে আসে। এই গোটা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এখন, এই উইন্ডোটা হচ্ছে ওয়ার্কবুক।
যে উইন্ডোটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়ার্কবুক। এবার ওয়ার্কশিট কি করে ইনসার্ট করে, ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা যাব নিউতে, ঠিক আছে। দেখো মানে নিউতে গেলাম এবং দেখো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক রয়েছে, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের মধ্যে ক্লিক করব, এই দেখো এখানে ক্রিয়েট রয়েছে, ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করব, দেখো আমাদের একটা নতুন ওয়ার্কবুক ইনসার্ট হয়ে গেল এবং একটা ওয়ার্কবুকের মধ্যে কি আমাদের ওয়ার্কশিটও আমাদের চলে আসলো। বুঝতে পারলা কি পারলা না? হ্যাঁ স্যার। তাহলে কি বললাম যে দেখো বুক মানে কি, সেখানে পেজ থাকবেই মাস্ট, তাহলে তবেই তো সেটা বুক। তার মানে কি যখন আমরা ওয়ার্কবুক আমরা নিব তখন অটোমেটিকলি ভাবে ওয়ার্কশিট গুলো চলে আসবে। ক্লিয়ার? একটা জিনিস লক্ষ্য করার বিষয় রয়েছে, দেখো এখানে কি দেখাচ্ছে, এই জায়গাটার নাম বুক 2, দেখতে পাচ্ছ তো? ও হ্যাঁ হ্যাঁ। বুক 2 মাইক্রোসফট এক্সেল। এটাকে আমি একদম বন্ধ করি, আবার চালু করি। এখন কি দেখাচ্ছে, বুক 1, তাই তো মাইক্রোসফট এক্সেল। এবার লক্ষ্য করো এখানে আমি একটু এখানে বুঝিয়ে দিই। প্রথমে এক্সেলের আইকনে ক্লিক করতে হবে, মানে প্রথমে আমরা ওপেন করলাম এক্সেলটাকে, এরপর হোম ডায়লগ বক্স প্রদর্শিত হবে, নিচে প্রদত্ত চিত্রটি লক্ষ্য করো, আচ্ছা যেটা করে দেখালাম। এরপর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করো, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম, একটি ওয়ার্কবুক মনিটর স্ক্রিনে প্রদর্শিত হবে। যেভাবে করলাম সেটা আমাদের তোমাদের দেখিয়ে দিলাম কি করে আমাদের নতুন ওয়ার্কবুক নিতে হয়। ওয়ার্কবুক হলো প্রকৃতপক্ষে এমএস এক্সেলের একটি ফাইল, ডাক দেবা এটা, এটা ঠিক একটা ফাইল। এমএস এক্সেল অ্যাপ্লিকেশনটি খোলার সঙ্গে সঙ্গে এক্সেল ওয়ার্কবুক, মানে যখনই এক্সেলটা ওপেন করলাম তখন দেখলো একটা এক্সেল ওয়ার্কবুক অটোমেটিকলি ভাবে যুক্ত হয়ে গেল কম্পিউটারে। কম্পিউটার প্রথমে এই ওয়ার্কবুকটি বুক 1 নামে ডাক দেবা। যখন আমরা নতুন ওপেন করি এক্সেল তখন কি নামে সেটা দেখায়, বুক 1 নামে সেটা দেখায়। এরপরে ফাইলে সেভ করলে বুক 1 নাম পরিবর্তন করে টাইটেল বারে ওই ফাইল নেমটি দেখা যায়। মানেটা কি? মানেটা হচ্ছে দেখো এখানে বুক 1 দেখাচ্ছে। এবার যদি আমি এটাকে সেভ করি, ফাইলে গিয়ে যদি সেভ অপশনের মধ্যে ক্লিক করি, আমি এখানে নাম দিয়ে দিলাম, ধরে নাও XYZ, ঠিক আছে। সেভের মধ্যে ক্লিক করি, দেখো অটোমেটিকলি ভাবে বুক 1টা চেঞ্জ হয়ে দেখো XYZ হয়ে গেল। মানেটা কি, যেটা আমি বোঝাতে চাইছি, যে যখন আমরা কোনো ওয়ার্কবুক ওপেন করব তখন বাই ডিফল্ট যে নামটি থাকবে তার নাম হচ্ছে কি বুক 1, ঠিক আছে। আর যখন আমরা সেভ করব তখন যে নামে সেভ করব সেই নামটাই আমাদের সেই বুক 1 এর পরিবর্তে চলে আসবে। বুঝতে পারলা? আচ্ছা, আরেকটা জিনিস না বুঝতে পারলে বলবা, এই যে উপরে যে দেখতে পাচ্ছ যে অংশটা, উপরের অংশটা, এই অংশটা, এটার নাম হচ্ছে টাইটেল বার। এটার নাম কি? টাইটেল বার। মাথায় ঢুকে নাও, কি বললাম? স্যার কোনটা বললেন স্যার? এই যে দেখো, লক্ষ্য করো, এই যে আমি যখন মাউসটা দেখো, এই যে দেখো এই অংশটা মানে যেখানে XYZ লেখা রয়েছে এই অংশটা হচ্ছে টাইটেল বার। বুঝতে পেরেছো? টাইটেল বার। দাঁড়াও। আচ্ছা, এবার আমি একটা কথা বললাম এখনই, বাই ডিফল্ট এর মানে জানো? বাই ডিফল্ট মানে কি, খুব সহজভাবে বুঝো, যেটা আগে থেকেই থাকবে। মানে যখন আমি কোনো কিছু জিনিস নিচ্ছি তার মধ্যে সেটা যখন মানে তার সাথে সাথে সেই জিনিসটা আসবে সেটা হচ্ছে বাই ডিফল্ট। এটা এক্সাম্পল দেবো যাচ্ছি, ধরে নাও কি দেবো বোঝাই, হ্যাঁ ধরে নাও তুমি মোবাইল ফোন কিনলা, ঠিক আছে। মোবাইল ফোন কেনার সময় তোমাকে মোবাইল ফোনটা দিল আর চার্জারটা দিল, রাইট? তাহলে সেটা কি বাই ডিফল্ট, মানে তার সাথে সাথেই দিচ্ছে। দেখবা এখনকার নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোতে দেখবা কোম্পানি একটা উপরে একটা প্রোটেকশন গ্লাস লাগিয়ে দেয়, তুমি জানো কিনা লক্ষ্য করে দেখবা। তারপরেও কিন্তু আমরা প্রোটেকশন গ্লাস লাগাই, তার মানে কোম্পানি যে প্রোটেকশন গ্লাসটা লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে বাই ডিফল্ট। এরপরে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে বাই ডিফল্টের আন্ডারে পড়বে না, সেটা হচ্ছে এক্সট্রা করে আমরা যুক্ত করলাম। তাহলে বাই ডিফল্ট মানে কি, যেটা আগে থেকেই তোমার কাছে থাকবে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল মনে করো, যেটা আমাদের ক্ষেত্রে বলতে, যারা আমরা চশমা পড়ি, আমাদের ভগবান প্রথম দিকে কি চোখের চোখ দিয়ে ঠিকঠাক মতন দেখার ক্ষমতা দিয়েছিল, সেটা আমাদের
বাই ডিফল্ট মানে ভগবানের দেওয়া বা কারো দেওয়া, মানে মনে করো পজিটিভ কোনো এনার্জি রয়েছে তার দেওয়া। কিন্তু ধীরে ধীরে কোনো কারণবশত আমাদের চোখের পাওয়ারটা বেড়ে গেছে বা আমাদের ঠিকঠাক দেখতে পাচ্ছি না, তাহলে কি সেই সময় আমরা কি চশমা নিচ্ছি, তাহলে সেটা হচ্ছে এক্সটার্নাল, সেটা কিন্তু বাই ডিফল্ট না। বুঝতে পারলাম? তাহলে একটা জিনিস আমি এখানে লক্ষ্য করিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট জিনিস, যখন নতুন একটা ওয়ার্কবুক আমরা নিলাম তখন বাই ডিফল্ট এই জায়গাটা লক্ষ্য করো, আমি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই যা দেখো, যখন আমরা নতুন ওয়ার্কবুক নিলাম তখন অটোমেটিকলি ভাবে শীট 1 শীট 2 শীট 3 চলে গেল। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ মানেটা কি? হ্যাঁ, মানেটা হচ্ছে যখন আমরা একটা ওয়ার্কবুক নিব বাই ডিফল্ট ভাবে শীট 1 শীট 2 শীট 3 তিনটা ওয়ার্কশিট আমাদের ওয়ার্কবুকের মধ্যে যুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা চলো এবার আগাই আর একটু। দেখো এই জিনিসটা আমি পড়াচ্ছি না, তোমরা একটু নিজেরাও পড়ো একটু, যে কোনটার কি কি নাম। যেমন দেখো এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে। এটার নাম হচ্ছে রিবন, এটা হচ্ছে রিবন ট্যাব। এটার নাম হচ্ছে টাইটেল বার। এটার নাম হচ্ছে কন্ট্রোল বাটন। তাহলে প্রত্যেকটার কিছু না কিছু নাম রয়েছে। বুঝতে পারছো বললাম কি? প্রত্যেকটার কিছু না কিছু নাম রয়েছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটা কিছু না কিছু নাম রয়েছে। তো তোমরা একটু নামগুলোকে দেখে নাও, ঠিক আছে? দেখলেই বুঝতে পারবা কোনটার কি নাম, কোনটার কি কাজ। আমি কাজগুলো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা শুধু নামগুলো ভালো মতন লক্ষ্য রাখবা যে এটার নাম, মোটামুটি তোমাদের আইডিয়া হয়েই যাবে কোনটার কি কি নাম। এবার দেখো টাইটেল বার। ওয়ার্কবুকের সবচেয়ে উপরে থাকে হচ্ছে টাইটেল বার। এক্সেল প্রোগ্রামগুলি চালু করার পর টাইটেল বারে আমি একটু আগে দেখলাম বুক 1 লেখাটি দেখা যায়। উক্ত ওয়ার্কবুকটিকে সেভ করলে সেই ফাইলের নামটি টাইটেল বারে প্রদর্শিত হয়, মানে যখন সেভ করি যে নাম দিয়ে সেভ করব সেই নামটাই চলে আসবে টাইটেল বারে। এছাড়াও টাইটেল বারের ডান দিকে মিনিমাইজ ডাক দিবা, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ বাটন তিনটি দেখা যায়। মানেটা কি? এই যে এই জিনিসটা, এখানে ভালো মতো বোঝা যাচ্ছে না, এইখানে লক্ষ্য করো। এই যে মিনিমাইজ, তাই তো? এটা মিনিমাইজ অপশন, এটার নাম হচ্ছে রিস্টোর ডাউন বা ম্যাক্সিমাইজ, এটার নাম হচ্ছে ক্লোজ। তাহলে তিনটা জিনিস টাইটেল বারের মধ্যে দেখা যায়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এরপরে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কি বলছে? এক্সেলের সব থেকে গুরুত্বপূর্ণ টুলবার হলো কুইক অ্যাক্সেস টুলবার। এখানে প্রত্যেক জায়গাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই টুলবার উইন্ডোটি মাথায় রাখতে হবে, কিন্তু পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতেই পারে ঘুরিয়ে ফিরিয়ে। টাইটেল বারের কোন দিকে কুইক অ্যাক্সেস টুলবার থাকে? তো কি বলছে? টুলবারটি উইন্ডোর টাইটেল বারের বাম দিকে অবস্থিত। দাগ দেওয়া ওই জায়গাটাতে কোন দিকে অবস্থিত? বাম দিকে। এই টুলবারের মধ্যে কি কি অপশন থাকে? সেভ, নিউ, ওপেন, আন্ডু, রিডু ইত্যাদি বাটনগুলি থাকে। কাজ করার সময় যে টুলগুলি সব থেকে বেশি প্রয়োজন সেগুলি এখানে যুক্ত করে রাখা যায়। মানে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কি দেখো, কোনটা কুইক অ্যাক্সেস টুলবার? আমাদের এই যে এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। আমি ফট করে যাবো, সেভ করবো, তাহলে এখানে ক্লিক করবো, আন্ডু করবো, রিডু করবো। তাহলে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমাদের ইচ্ছা মতন কিছু কিছু টুল, স্পেসিফিক কিছু কিছু টুল যেটা সব থেকে বেশি ব্যবহার করা হয় সেগুলোকে আমরা যুক্ত করে রাখতে পারি। বুঝতে পেরেছো? ওকে, এরপরে হচ্ছে ফাইল বাটন। ফাইল বাটনটা কি? এই যে ফাইল বাটন হচ্ছে যেটা, এটা হচ্ছে ফাইল বাটন, ঠিক আছে? কি বলেছে? উইন্ডোর উপরের বাম দিকে এই বাটনটি অবস্থিত। ফাইল বাটনে ক্লিক করলে যে ব্যাকস্টেজ ভিউ প্রদর্শিত হয়, মানে ব্যাকস্টেজ প্রদর্শিত ভিউ বলতে কোনটা? এই যখন ক্লিক করলাম এই যে ভিউটা প্রদর্শিত হচ্ছে, এই দেখতে পাচ্ছ এই উইন্ডোটাকে বা এই ভিউটাকে বলছে
ব্যাকস্টেজ ভিউ প্রদর্শিত হয়, সেগুলি থেকে কাজগুলি করা যায়। সেগুলি হলো নতুন ফাইল তৈরি করা, পুরনো ফাইল খোলা বন্ধ করা, ওয়ার্কবুক সেভ করা, ওয়ার্কশিট প্রিন্ট করা, ফাইল এক্সপোর্ট করা, ইমেল করা, অ্যাটাচমেন্ট পাঠানো, এক্সেল থেকে বেরিয়ে আসা ইত্যাদি। দেখো যখন আমরা এখানে যাচ্ছি, দেখো এক্সিট অপশন রয়েছে, আমাদের সেভ রয়েছে, সেভ অ্যাস রয়েছে, ওপেন রয়েছে, ক্লোজ রয়েছে, রিসেন্ট রয়েছে, নিউ রয়েছে, প্রিন্ট রয়েছে। তাহলে এই সমস্ত কাজগুলো আমরা কি করতে পারি, এটা পরীক্ষা কোশ্চেন আসতে পারে, মাইক্রোসফট এক্সেলের বা স্প্রেডশিটের কোন ভিউতে গিয়ে আমরা এক্সিট অপশন দেখতে পাই, কোন অপশনে গিয়ে বা কোন ভিউতে, তখন বলতে হবে ব্যাকস্টেজ ভিউতে গিয়ে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো রিবনটা কি, এক্সেলে এই 7টা রিবনের নাম মুখস্থ রাখতে হবে। হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, এই 7টি রিবন বাই ডিফল্ট দেখা যায়। প্রতিটি রিবন রয়েছে নির্দিষ্ট কমান্ড গ্রুপে। মানেটা কি, মানেটা বুঝিয়ে দিচ্ছি, খুব সহজ জিনিস। এই দেখো ফাইলটাকে বাদ দাও, ফাইলটাকে বাদ দিয়ে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, উপর দিকে যে অপশনগুলো থাকে সেগুলো হচ্ছে রিবন। বুঝতে পারলা? আর নিচের দিকে দেখো যে লেখা আছে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং, ফ্রম, হ্যাঁ, ইনসার্টে গেলে দেখতে পাবো টেবিলস, ইলাস্ট্রেশন, চার্ট, হ্যাঁ, স্পিক লাইন্স, ফিল্টার, লিঙ্কস, টেক্সট, সিম্বলস। তাহলে নিচের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এক একটা কি কমান্ড গ্রুপ। এটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আই হোপ বুঝে গেছো, তবু একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটা গাড়ি রয়েছে, 4 চাকা গাড়ি রয়েছে, 4 চাকার গাড়ির বিভিন্ন পার্টসগুলো খোলার জন্য বিভিন্ন টুল রয়েছে। লাইক ধরে নাও, মানে চাকা খোলার জন্য একটা আলাদা টুল বক্স রয়েছে। আমি তোমাদেরকে একটা ছবি আঁকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এটা একটা টুল বক্স, রাইট? এটা হচ্ছে চাকা খোলার জন্য, ঠিক আছে? এর মধ্যে মনে করো অনেকগুলো টুল রয়েছে, যেটা দিয়ে আমরা চাকা খুলতে পারবো, ঠিক আছে? আরেকটা বক্স রয়েছে যেটা হচ্ছে মনে করো ইঞ্জিন খোলার জন্য, সেখানে অনেকগুলো টুল রয়েছে, ঠিক আছে? আরেকটা ধরে নাও হচ্ছে উইন্ডো খোলার জন্য, মানে দরজা বা জানলা খোলার জন্য, ঠিক আছে? মানে উইন্ডো প্লাস ডোর খোলার জন্য রয়েছে। আচ্ছা, এটা কি জন্য বললাম? চাকা, তাই তো? এবার ধরে নাও এর মধ্যেও কি বিভিন্ন ধরনের কি রয়েছে, টুল বক্স রয়েছে। বুঝতে পারলা? বোঝাচ্ছি আবার, এটা হচ্ছে একটা টুল বক্স, রাইট? এবার এর মধ্যেও ধরে নাও এটা একটা টুল বক্স, ছোট একটা টুল বক্স, এর মধ্যে একটা ছোট একটা টুল বক্স, এটা ছোট একটা টুল বক্স, ঠিক আছে? ব্যাপারটা কি, ধরে নাও আমি চাকাটা, এবার চাকার স্পেসিফিক মনে করো সামনের চাকা রয়েছে, পিছনের চাকা রয়েছে, ধরে নাও জাস্ট এক্সাম্পল হিসাবে। এবার এই টুল বক্স থেকে আমি একটা কোনো মনে করো রেঞ্জ নিলাম বা স্ক্রু ড্রাইভার নিলাম, নিয়ে আমরা এই চাকাটাকে খুলতে পারবো, ঠিক আছে? আবার এইখানে একটা রয়েছে, এই বক্স থেকে নিয়ে আমরা কি করতে পারবো, পিছনের চাকাটাকে খুলতে পারবো। তাহলে কি প্রত্যেকটা বড় টুল বক্সের মধ্যে যেটা হচ্ছে চাকার জন্য নির্ধারিত, চাকার টুল বক্সের মধ্যে কি স্পেসিফিক আবার ভাগ করে রেখেছি, যেটা সামনের চাকা খোলার জন্য ফ্রন্ট, আর ব্যাকের চাকা খোলার জন্য। তাহলে স্পেসিফিক কি আমরা তার এই টুল বক্সের ভিতরেও স্পেসিফিক আরো টুল বক্স ভাগ করে রেখেছি, তার মধ্যেও অনেকগুলো টুল রয়েছে, রাইট? তার মানেটা কি দেখো, লক্ষ্য করলে বুঝতে পারবা যে এটা একটা মানে মূল মানে চাকা খোলার টুল বক্স, তার মধ্যে কি ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা টুল বক্স, যেটা কি করবে, সামনের চাকা খুলবে, পিছনের চাকা খুলবে, তার মধ্যে যন্ত্রপাতিগুলো রয়েছে। সে প্রত্যেকটা এক একটা যন্ত্রপাতি হচ্ছে ফরম্যাট, প্রিন্টার, কপি, কাট, পেস্ট, মানে প্রত্যেকটা এটা এক একটা টুল, ঠিক আছে? তার মানে কি উপরের গুলো হচ্ছে রিবন, আর নিচের গুলো হচ্ছে কমান্ড গ্রুপ, আর এগুলো এক একটা হচ্ছে কমান্ড, প্রত্যেকটা এক একটা হচ্ছে কমান্ড। বুঝতে পারলে কি পারলা না? হ্যাঁ স্যার। আচ্ছা, আরো বোঝাচ্ছি। ধরে নাও আমি কি দেখলাম এখনই, ধরে নাও এটা একটা টুল বক্স, রাইট? যদি আমি একটাই আঁকাচ্ছি, এর মধ্যে ধরে নাও এটা একটা রয়েছে, এটা ধরে নাও সামনের চাকার সামনে, এটা ধরে নাও এরকম করি না, সরি,
এটাকে আমি ধরে নিচ্ছি এইটা টুল বক্স, এর মধ্যে আরো একটা টুল বক্স রয়েছে, আরো একটা রয়েছে, আরো একটা রয়েছে, আরো একটা রয়েছে। ঠিক আছে, এটুকুনি বুঝতে পারলাম? আচ্ছা, ভালো মতন বুঝো। এটা হচ্ছে চাকা খোলার টুল বক্স। ঠিক আছে, এটুকুনি ক্লিয়ার? এই বক্সটা সামনের চাকা খোলার জন্য ব্যবহার করা হয়। এই বক্সটা পিছনের চাকা খোলার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার এই টুল বক্সের মধ্যে কি আলাদা 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 টুলগুলো রয়েছে, আলাদা 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 টুল রয়েছে। সেরকম মনে করো এগুলোও কোনো না কোনো পারপাসে ব্যবহার করা হয়, এক্স ওয়াই জেড পারপাসে ব্যবহার করা হয়। তার মানে লক্ষ্য করবা যে কি আমাদের লক্ষ্য করি এই হোম হচ্ছে কি মেন টুল বক্সটা, এই হোম হচ্ছে কি আমাদের এই বড় টোটাল বক্সটা, রাইট? আর এই ক্লিপবোর্ড কি, ক্লিপবোর্ড হলো সামনের চাকা খোলার টুল বক্সটা। ঠিক আছে, এবার সামনের চাকা টুল বক্সের মধ্যে কি রয়েছে, আলাদা আলাদা স্ক্রু ড্রাইভার রয়েছে, আলাদা আলাদা রেঞ্জ রয়েছে, তাই তো? তাহলে সেগুলো হচ্ছে কি পেস্ট, ফরম্যাট পেন্টার, কপি, কাট। বোঝা গেল? তাহলে এই এক একটা হচ্ছে কি আলাদা আলাদা টুল। সেম টু সেম একইভাবে আরেকটা টুল বক্স রয়েছে যেটা পিছনের চাকা খোলা যায়, সেখানে কি রয়েছে বোল্ট, ইটালিক, আন্ডারলাইন, তার মেন টুল বক্সটা কি ফন্ট। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের কি বললাম যে প্রত্যেকটা যে রেঞ্জ রয়েছে, প্রত্যেকটা যে আমাদের ইসে রয়েছে, কি বলে ওটার নাম, স্ক্রু ড্রাইভার রয়েছে, সেগুলো প্রত্যেকটা কি এক একটা হচ্ছে কমান্ড। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে কি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এক্সেলে বাই ডিফল্ট কতগুলি রিবন থাকে? 60টি রিবন থাকে। তার মানে কি দেখো, আমরা যদি লক্ষ্য করি 1 2 3 4 5 6 7, 7টা আমাদের কি রিবন রয়েছে, এটা হচ্ছে বাই ডিফল্ট। এবার ধরে নাও আমি যদি এখানে একটা ছবি ইনসার্ট করলাম, রাইট? দেখো অটোমেটিকলি আরেকটা রিবন বেড়ে গেল। দেখো গোনো 1 2 3 4 5 6 7 8টা রিবন হয়ে গেল। তা সেটা কি বাই ডিফল্ট রিবন? না, এটা হচ্ছে স্পেসিফিক পারপাসের জন্য রিবনটা বেড়ে গেল, সেটা হচ্ছে বাই ডিফল্ট রিবন না। তাহলে বাই ডিফল্ট রিবন কতগুলো? 7টা। স্পেসিফিক পারপাসের জন্য রিবন সংখ্যা বাড়তেও পারে। বুঝতে পেরেছি? আমাকে বলো এবার এগুলোর নাম কি? এগুলোর নাম রিবন। এগুলোর নাম রিবন। এগুলোর নাম কি? কোনটা স্যার? এই যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এগুলো কি একটা? টুল। ওটা হচ্ছে কমান্ড গ্রুপ। হ্যাঁ, টুল বলতে এটা কমান্ড গ্রুপ। আর কি এই টুল বক্স, এটা টুল না, এটা টুল বক্স। এই টুল বক্সের মধ্যে কি স্পেসিফিক অনেকগুলো টুল রয়েছে, সেগুলো কি, এগুলো এক একটা কি, প্রত্যেকটা এক একটা হচ্ছে কমান্ড, যার দ্বারা আমরা স্পেসিফিক কোনো টাস্ক করতে পারবো, স্পেসিফিক কোনো কাজ করতে পারবো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ। ওকে, চলো এবার দেখো কি বলছে ওয়ার্কশিট। ওয়ার্কশিট হলো ওয়ার্কবুকের এক একটি পৃষ্ঠা, আমি একটু আগেই বুঝিয়ে দিয়েছি। একটি ওয়ার্কবুকে প্রাথমিকভাবে বা বাই ডিফল্ট একটি ওয়ার্কশিট শিট 1 থাকে এবং প্রয়োজনে শিট এর সংখ্যা বাড়ানো যায়। না, এটা ভুল আছে, একটি হবে না, হ্যাঁ এটা ভুল আছে, এটা 3টি হবে, 3টি হবে। দেখো যখন আমরা নিলাম তখন অটোমেটিকলি 3টা চলে আসলো কি না, তাই জন্য বাই ডিফল্ট 3টি ওয়ার্কশিটই কিন্তু রিপ্রেজেন্ট হয়। এটা ভুল আছে, হ্যাঁ ঠিক করে নাও। এটা ঠিক যে প্রয়োজনে আমাদের শীটের সংখ্যা বাড়াতে পারি, কমাতেও পারি। আর শীটগুলোকে আমরা কি নামে চিহ্নিত করি? শীট 1, শীট 2, শীট 3 নামে চিহ্নিত করি। এবার দেখো পরেরটা, রো। ওয়ার্কশিটে আনুভূমিক সারিগুলি হলো রো, মানে যেটা এইভাবে রয়েছে, সেগুলো হচ্ছে কি রো। একটি ওয়ার্কশিটে 1 থেকে 10,48,576টি রো থাকে। পরীক্ষা কোশ্চেন আসবে যে
টোটাল রো এর সংখ্যা কত, তখন বলতে হবে 10,48,576। আর রো হেডারে এই সংখ্যাগুলি দেখা যায় ওয়ার্কশিটে রোগুলিকে 1 2 3 4 ইত্যাদি সংখ্যা দ্বারা চিহ্নিত করা যায়। মানেটা কি, এই দেখো যে 1 2 3 4 এগুলা প্রত্যেকটা কি এক একটা রো। তাহলে আমাদের টোটাল রোর সংখ্যা কত, দেখো দেখতে পাবো যে এখানে 10,48,576টা টোটাল রো রয়েছে। ক্লিয়ার? আর টোটাল কলাম কতগুলো রয়েছে, টোটাল কলাম রয়েছে এক্সএফডি মানে 16,384টা কলাম রয়েছে। আমরা এখনই পড়বো। এখানে দেখো যে তাহলে আমরা ভালো মতো বুঝো, রোকে আমরা কি দ্বারা চিহ্নিত করি, রোকে আমরা 1 2 3 4 5 6 এইভাবে দ্বারা চিহ্নিত করি। হলো, দেখো এবার কি আর কি এরপরে কি বলেছে, কলাম। ওয়ার্কশিটে উলম্ব সারিগুলিকে কলাম বলে। ডাক দিবা এটাকে। ওয়ার্কশিটে মোট 16,384টি এ থেকে এক্সএফডি পর্যন্ত কলাম থাকে। ওয়ার্কশিটে কলামগুলিকে এ বি সি ইত্যাদি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। কলাম হেডারে এই অক্ষরগুলি দেখা যায়। ওয়ার্কশিটে প্রথম কলামটি হলো এ এবং শেষ কলামটি হচ্ছে এক্সএফডি। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে প্রথম কলামটির নাম কি, প্রথম কলামটির নাম হলো এ এবং শেষ কলামটির নাম কি, এক্সএফডি। ওয়ার্কশিটে কলামগুলি এ থেকে জেড, তারপরে ডবল এ বি এ জেড, তারপরে বি এ ডবল বি বি জেড, এইভাবে পরপর করতে করতে এক্স এ এক্স এফ বি ডট 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 মানে যেতে যেতে এক্স এফ ডিতে গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমরা কলামকে কি দ্বারা চিহ্নিত করি, এ বি সি ডি দ্বারা চিহ্নিত করি। আর রো কি দ্বারা চিহ্নিত করি, 1 2 3 4 দ্বারা চিহ্নিত করি। দুটা কোশ্চেন, মোট রোর সংখ্যা কত, মোট কলামের সংখ্যা কত, পরীক্ষা কোশ্চেন আসতেই পারে। আচ্ছা, তাহলে হচ্ছে রোকে কি দ্বারা চিহ্নিত করি, কলামকে কি দ্বারা চিহ্নিত করি, এই ধরনের কোশ্চেনগুলো আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, নেক্সট কোশ্চেন। সেল। ওয়ার্কশিটে একটি রো এবং কলামের সংযোগস্থলকে আমাদের সেল বলে। দেখ দাও মানে এই তাহলে কি, এই একটা ঘর হচ্ছে এক একটা সেল, এক একটা ঘর হচ্ছে এক একটা সেল। বুঝতে পেরেছো? তাহলে কি, রো এবং কলামের সংযোগস্থলকে কি বলছে, সেল। প্রতিটি সেলের একটি নির্দিষ্ট ঠিকানা বা অ্যাড্রেস থাকে, একে সেল অ্যাড্রেস বলে বা সেল রেফারেন্স বলে। দেখ দাও তাহলে কি, দেখো আমরা কি দেখলাম, ধরে নাও একদম উপরে নিয়ে গেলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও যে আমি যে ঘরটার মধ্যে ক্লিক করলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ সেল। দেখো অ্যাক্টিভ সেল কি করে বুঝবা, লক্ষ্য করো, যে ঘরটার মধ্যে ক্লিক করেছি সেই ঘরটার চারপাশে একটা কালো রঙের বর্ডার চলে এসেছে, তাই না? তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ সেল এবং এই ঘরটার নির্দিষ্ট একটা ঠিকানা রয়েছে, সেই ঠিকানাটা হচ্ছে B6, মানে এই যে বি আর এই যে 6, এটা ঘরটার নাম কি, B6। বুঝতে পারলা? তাহলে এটা কি একটা সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স। বোঝাতে পেরেছি? আচ্ছা, এগুলোকে আমরা কি A1 B1 C1 ইত্যাদি আমরা হচ্ছে অক্ষর এবং সংখ্যা দ্বারা চিহ্নিত করি। আবার কি ফর্মুলা ফাংশন সেলের মধ্যে লেখা যায়, মানে কি কি আমরা লিখতে পারি সেলের মধ্যে, টেক্সট, নাম্বার, ফর্মুলা, ফাংশন আমরা ইত্যাদি লিখতে পারি। প্রথমে কলাম ও পরে রো সংখ্যা দিয়ে সেল অ্যাড্রেসটি গঠিত, মানে প্রথমে কি থাকে কলাম, তারপরে কি থাকে রো, এই দুটো দিয়ে সেল অ্যাড্রেসটা তৈরি করা হয়েছে। এক্সেল ওয়ার্কশিটে সর্বপ্রথম সেল হলো A1, প্রথম সেল অ্যাড্রেসটা কি, A1। এই দেখো এই প্রথম ঘরটা কি, A1। আর যদি শেষ ঘরটাতে আমরা যেতে চাই, দেখো শেষ ঘরটা কি, XFD 10,48,576, এটা হচ্ছে শেষ ঘরের সেল অ্যাড্রেস। তাহলে এই নামটা আমাদেরকে বা এই লেখাটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই ক্ষেত্রে XFD হলো কলাম সংখ্যা এবং 10,48,576 হলো রো সংখ্যা। কোনো নির্দিষ্ট সেলের উপর মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করলে সেই সেলটি সিলেক্ট হয়, তখন সেইটিকে অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্টার বলে। একটু আগে দেখালাম, দাগ দাও। তার মানে কি, যখন কোনো সেলের উপর ক্লিক করছি, যখন সেই সেলটা অ্যাক্টিভ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি সেল পয়েন্টার বা অ্যাক্টিভ সেল। ক্লিয়ার?
এরপরে কি, অ্যাক্টিভ সেলের চারদিকে একটি মোটা লাইন দ্বারা আবৃত থাকে, চারপাশে মোটা লাইন আছে। এর নিচে ডান দিকে কোণে একটি ছোট কালো বক্স দেখা যায়। মানে এটা কি, কোনটা? এই দেখো ছোট্ট একটা বক্স দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ছোট্ট একটা বক্স, চারকোনা বক্সের মধ্যে ছোট্ট একটা বক্স দেখা যাচ্ছে। এটার নাম হচ্ছে ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেল, দাগ দাও এটা। মাউস পয়েন্টারটি প্লাস ফিল হ্যান্ডেলের উপর আনলে পয়েন্টারটি প্লাস, মানে কি, এটা মোটা প্লাস, এটা চিকন প্লাস চিহ্নে পরিণত হয়। কি রকম দেখো, দেখো নর্মাল কি মোটা প্লাসে রয়েছে, এখানে নিয়ে গেলে চিকন প্লাস হয়ে যাচ্ছে, মানে ভরাট হয়ে যাচ্ছে। বুঝতে পারলা? তাহলে এই ধরনের চিহ্নে পরিবর্তন হয়। এবার কি, অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্টার যেখানে থাকে সেখানে অক্ষর বা সংখ্যা লেখা যায়। মানে যে ঘরটার মধ্যে আমরা ক্লিক করছি সেখানে আমরা কি করতে পারি, কোনো টেক্সট লিখতে পারি অথবা কোনো নাম্বার লিখতে পারি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এরপরে আছে অনেক কিছু আছে তো এখনো। আচ্ছা চলো কমপ্লিট করি এটা। এরপরে রয়েছে হচ্ছে নেম বক্স। কি বলছে, ওয়ার্কশিটে অ্যাক্টিভ সেল অ্যাড্রেসটি নেম বক্সে দেখা যায়, অর্থাৎ মাউস পয়েন্টার যে সেলে স্থাপন করা হবে নেম বক্সে সেই সেলের অ্যাড্রেসটি দেখায়। নেম বক্স এ কোনো সেলের অ্যাড্রেসটি টাইপ করে এন্টার চাপলে সেল পয়েন্টারটি সেই সেলে চলে আসে। মানেটা কি দেখো, মানেটা বোঝাচ্ছি। যে ধরে নাও আমি এই ঘরটার মধ্যে ক্লিক করলাম, তাহলে তার অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে, তাই তো? এখানে দেখাচ্ছে, এটাই হচ্ছে নেম বক্স। এই দেখো এখানে নিয়ে গেলে দেখাবে, এটা হচ্ছে নেম বক্স। বুঝতে পারলা? তার মানে যে ঘরের মধ্যে ক্লিক করছি, যে সেলটা অ্যাক্টিভ, তার অ্যাড্রেসটা কোথায় দেখাবে, নেম বক্সের মধ্যে দেখাবে। ক্লিয়ার? ওকে। এরপরে হচ্ছে ফর্মুলা বার। এখানে এই দাগ দাও, রিবন ট্যাবের নিচে সাদা শুরু আনুভূমিক অংশটি হচ্ছে ফর্মুলা বার। কোনো সেলে তথ্য বা ডেটা লেখা হলে ফর্মুলা বার প্রকাশ পায়। ফর্মুলা বার এর সাহায্যে দুই বা ততোধিক সেলে উপস্থিত সংখ্যার মধ্যে বিভিন্ন প্রকার গাণিতিক কাজ, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল ইত্যাদি নির্ণয় করা যায়। ফর্মুলা বারে সেলের অবস্থান জানা যায়, মানে কোথায় আমরা রয়েছি সেই অবস্থানও জানতে পারি। ডেটা এন্ট্রি, তথ্য সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করতে সাহায্য করে। মানেটা কি, মানেটা ভালো মতন বুঝো। এই যে অংশটা রয়েছে, এই অংশটার নাম হচ্ছে ফর্মুলা বার। ঠিক আছে? রিবন ট্যাবের নিচে সাদা এবং সরু, এটা আনুভূমিক অংশ, সেটা হচ্ছে কি, যার মাধ্যমে আমরা কি করতে পারি, ফর্মুলা লিখতে পারি। বুঝতে পেরেছো? তার মানে কি, যদি আমরা এখানে লিখি কোনো জিনিস, দেখো সেটা হচ্ছে ফর্মুলা বারও শো হবে। বুঝতে পেরেছো? যা কিছু আমরা যেটা অ্যাক্টিভ সেল থাকবে সেই সেম তথ্যগুলো ফর্মুলা বারের মধ্যেও প্রদর্শন করবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার বলছে ওয়ার্কশিট ট্যাব। এক্সেল ওয়ার্কবুক উইন্ডোর নিচে বাম দিকে বাই ডিফল্ট একটি শিট ট্যাব, বাই ডিফল্ট তো তিনটি দেখা যায়। এখন আমার কি মনে হচ্ছে, জানি না 2021-এ যেটা আপডেট দিয়েছে কিনা, আমাকে তাহলে দেখতে হবে। হ্যাঁ, 2021-এ কি শুধু শিট 1 দেখা যায় কিনা। কেটো না, ওখানে কাটিয়েছি, আপাতত কেটো না, আমি দেখে তোমাদেরকে কনফার্ম করব এখন। কারণ এইটার ক্ষেত্রে কোনো ভার্সন উল্লেখ করা নেই, যে কোন ভার্সনে শেখাতে বলা হয়েছে উল্লেখ করা নেই। তবে কিন্তু বাই ডিফল্ট তিনটাই শো হয়। ঠিক আছে, দেখা যায় তোমরা তিনটাই পড়ে রাখো, আমি তোমাদেরকে আপডেট করে দেবো। ঠিক আছে? প্রয়োজনে শিট ট্যাব থেকে ওয়ার্কবুকে ওয়ার্কশিটের সংখ্যা বৃদ্ধি করা যায়। আমরা চাইলে এখান থেকে ক্লিক করে করে, এই যে এখানে ক্লিক করে করে আমরা ওয়ার্কশিটের সংখ্যা বাড়াতে পারি। এই দেখো এখানে ক্লিক করলে ওয়ার্কশিটের সংখ্যা বেড়ে গেল, শিট 4, শিট 5 এভাবে বাড়াতেও পারি, বৃদ্ধি পায়। যে নামের কি বলছে, যে নামে শিট ট্যাবে ক্লিক করা হবে সেই শিটটি সক্রিয় বা অ্যাক্টিভ হবে। যার মধ্যে ক্লিক করব সেটা হচ্ছে অলরেডি অ্যাক্টিভ হয়ে যাবে। মানে কি, যদি আমি শিট 5 এর মধ্যে ক্লিক করে শিট 5 অ্যাক্টিভ, শিট 3 তে ক্লিক করলে শিট 3 অ্যাক্টিভ, যেটা মধ্যে ক্লিক করব সেটা বোল্ড হয়ে যাবে অটোমেটিক ভাবে। ঠিক আছে? শিট ট্যাবের বাম দিকে যে অ্যারো বাটন থাকে তাদের ট্যাব স্ক্রলিং বাটন বলে। মানে কি, যেটা এই দেখো এই বাটনটা থাকে ট্যাব স্ক্রলিং বাটন, মানে এটা দিয়ে আমরা মানে ডান দিকে বা দিকে যেতে পারি। নাম হচ্ছে কি, ট্যাব স্ক্রলিং বাটন। ক্লিয়ার? ওকে,
এবার দেখো কি বলছে, ভার্টিক্যাল ও হরাইজন্টাল স্ক্রল বার। ওয়ার্কশিটে কাজ করার সময় মনিটরে পর্দায় সব তথ্য একসাথে দেখা যায় না। অনেক বড় ডেটা হলে সব তথ্য আমরা একবার দেখতে পারবো না। দ্রুত ওয়ার্কশিটে যে কোনো জায়গায় গিয়ে কাজ করার সুবিধার্থে স্ক্রিনের ডান দিকে উল্লম্বভাবে, এই জায়গায় দাগ দাও, স্ক্রিনের ডান দিকে দাগ দাও, আর হচ্ছে উল্লম্বভাবে দাগ দাও ভার্টিক্যাল স্ক্রল বার, এবং নিচের দিকে আনুভূমিক হরাইজন্টাল স্ক্রল বার থাকে। ঠিক আছে, আমি বাদ দিকে পরে দেখাচ্ছি। ভার্টিক্যাল স্ক্রল বারের উপরে অ্যারো চিহ্ন, নিচে মানে ডাউন অ্যারো চিহ্ন, হরাইজন্টাল স্ক্রল বারের মানে লেফট অ্যারো চিহ্ন, এবং ডান দিকে রাইট অ্যারো চিহ্ন বাটন থাকে। এছাড়াও একটি বর্গাকৃত স্ক্রল বক্স বা এলিভেটর থাকে। ভার্টিক্যাল স্ক্রল বারের উপরে নিচে অ্যারো বাটনে ক্লিক করে ওয়ার্কশিটের উপরে নিচে যাওয়া যায়, এবং হরাইজন্টাল স্ক্রল বারের দুপাশে ক্লিক করে ওয়ার্কশিটের বাম দিক ডান দিকে দেখা যায়। মনে করো এখানে তো অনেকগুলো তথ্য থাকতে পারে, প্রচুর তথ্য থাকতে পারে। আমরা অ্যাট এ টাইম স্ক্রিনে ইউ পর্যন্ত তথ্য দেখতে পাচ্ছি, আর হচ্ছে লম্বালম্বিভাবে 25 পর্যন্ত তথ্য দেখতে পাচ্ছি। আমরা যদি চাই নিচে আরো দেখবো, তাহলে কি করবো, আমরা আরো নিচে যেতে পারবো, এই যে স্ক্রল বারের সাহায্যে আপ ডাউন করে যেতে পারবো, নিচের দিকে উপর দিকে যেতে পারবো। আবার কি এটার সাহায্যে আমরা ডান দিকে বা দিকে স্ক্রলিং করে যেতে পারবো। বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এরপরে হচ্ছে স্ট্যাটাস বার। দেখো কি বলেছে, ওয়ার্কবুক উইন্ডোর সর্বনিম্নে টাস্ক বারের উপরে আনুভূমিক অংশটি হচ্ছে স্ট্যাটাস বার। দাগ দাও এটাকে, স্ট্যাটাস বার বলে। এতে স্ট্যাটাস বা অবস্থা প্রদর্শিত হয়। স্ট্যাটাস বারে বিভিন্ন কার্য অবস্থায় ও বিশেষ কিছু কি, মানে কি বলতে কে ইউআই কি, হ্যাঁ মানে আমাদের কিবোর্ডের যে কিগুলো আছে সেই কি, যেমন ক্যাপস লক, নাম লক, স্ক্রল লক ইত্যাদি ইত্যাদি কিগুলি, ইংলিশ দেখলে ভালো হতো, কিগুলি অন অথবা অফ অবস্থা থাকলে তা প্রদর্শিত হয়। মানে কি, দেখো এই যে কালো অংশটা যে দেখতে পাচ্ছ আমার এখানকার, এটা হচ্ছে টাস্ক বার, রাইট? এই কালো অংশটা হচ্ছে টাস্ক বার। এর উপরে এই যে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ট্যাটাস বার। ঠিক আছে, আমার স্ট্যাটাস বারে আপাতত কিছু শো হচ্ছে না, মানে আমার যে আপডেট মানে বন্ধ করা আছে মনে হয়। হ্যাঁ, স্ট্যাটাস বারে তুমি মনে করো ক্যাপস লক অন করেছো কিনা, কি কি কাজ করছো, সমস্ত কিছু দেখা যায়। ঠিক আছে, মানে ক্যাপস লক অন আছে কিনা, নাম লক অন আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো দেখা যায়। এটা বন্ধ করা আছে আমার মনে হয়, সেজন্য আমার এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ। বলেছে কিগুলিকে অন দেখা যায়, মানে বন্ধ করা আছে, দেখা যাচ্ছে না। যাই হোক, এবার হচ্ছে ভিউ বাটন। জুম স্ক্রল বারের বাম দিকে ছোট ছোট 3টি বাটন, এই যে দেখো এই বাটনগুলো আমি দেখাবো এখনই, খুব ইম্পর্টেন্ট। এদের ভিউ বাটন বলে। 3টা ভিউ শো হয় নর্মালি, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে পেজ লেআউট, আর একটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। 3টা ভিউ প্রদর্শন হয়। কোন 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 কোনগুলো, এই দেখো, এটা নর্মাল ভিউ, এটা হচ্ছে পেজ লেআউট ভিউ, আর এটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। এই 3 ধরনের ভিউ আমরা এক্সেলের স্ক্রিনে দেখতে পাই। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে আজকে এত দূর থাক না আরো আগাবো? থাক। আচ্ছা, তাহলে এত দূর পর্যন্ত পড়া থাকলো, পড়াগুলো করে আসবা। আর দাঁড়াও এক মিনিট।